কে আরেকজনকে হাত তুলেছি তুমি ধরবে চলে এসো বলো না বেশ সবার শেষে শুনছি রং মশাল আর রং জীবন। রং মানে আমরা ধরে নেব আবির, না রং মানে ধরে নেব ভালোবাসার রং লাল। রঙে রঙে যদি আমরা ধরি গোটা পৃথিবীটা, পৃথিবীর রং কি ছোটবেলা পড়েছিলাম না? চাঁদ থেকে দেখা যায় পৃথিবীর রং নীল। কিন্তু নীল কি পৃথিবী? নীল তো ভীষণ বড় আকাশ। উদার আকাশের রং নীল, কারণ নীল রং ছিল ভীষণ প্রিয়। আর ভালোবাসার রং কি? লাল। না শাহরুখ খানের মতো রং দে তুমোহে গেরুয়া। ভালোবাসার রংটাও নিজের ভালোবাসার উপরেই নির্ভর করে থাকে। আর যদি আমরা রং ধরি শান্তির, সেই শান্তির রং তো সাদা ছিল, কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে আমার শান্তির রং সবুজ, লাল না গেরুয়া, সেটা নিয়ে আবার ভীষণ দ্বন্দ্ব। সে বিষয়ে আজকে রং নাই বললাম। এরপর যদি মানুষের মুখটা চিনতে চাই, তাহলে মানুষের ভেতরের রং সবুজ, কারণ সবুজ হিংসে। সে রংটা আমার মুখ দিয়ে বেরোয় না, সেটা পরে বেরোয়। মুখের ওপরে থাকে মুখোশ, তাতে চামড়ার রং সাদা আর কালো। এত রঙের মাঝখানে একটু চোখকে শান্তি দিতে আমাদের যেতে হবে সোজা বনপথে। দুধারে সবুজ, একটু সবুজ দেখি, সবুজের মাঝে রং খুঁজে পাই, আর সেই রং দিয়ে একটা একটা করে রং তুলে রামধনু আঁকি দিয়ে দিনের শেষে চলুন আমরা সবাই কুকুর হয়ে যাই। এবার প্রশ্ন জাগবে, কুকুর হবো কেন? কুকুরের চোখে শুধু সাদা কালো ধরা পড়ে, কোনো রঙই ধরা পড়ে না। তবু তাদের মতো ভালোবাসতে কেউ পারে না, মানুষরাও পারে না। তাই রং, রঙিন আর রাঙানো, এই তিনটে দিয়ে আসুন না ভালো থাকি, ভালো রাখি আর ভালোবাসি। রং দিয়ে কিছু গানকে ছোঁয়ার চেষ্টা করি। তো কিছু কথা বলার মাঝে মাঝে কিছু আমি গান, যেটা সাধারণত রেডিওতে আমাদেরকে করতে হতে পারে আর কি, কোনো টপিক থাকবে। তো রং যেহেতু টপিক, রং দিয়ে বেশ কিছু গান আমি সংযোজন করার চেষ্টা করি। যদিও আমি গান গাইতে পারি না, তাই মাফ করে দেবে। রবি ঠাকুর লিখেছেন, আজ সবার রঙে রং মিশাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় বড় বড়, আজ সবার রঙে রং মেশাতে হবে। রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ে বসন্তে এই গানটি আছে। তো আমাদের জীবনে রংটা তো খুবই দরকার। তাই বসন্তের কথা উঠলো যখন, আমরা বিভিন্ন সময় আমাদের যখন সাদা কালো টিভির সময়টা যখন আমরা পেরিয়ে এসেছি 90s-এ, তো তখন আমরা বসন্ত বিলাপ দেখেছি। বসন্ত বিলাপের সেই গানটা মনে আছে তো? রং শুধু দিয়েই গেলে আড়াল থেকে অগোচরে, দেখেও তুমি দেখলে না যে সে রং কখন লাগলো এসে মনে হলো জীবন মরণ ধন্য হয়ে। তো রং তো এভাবেই মনে রাখে, হৃদয়ে রাখে। আবার যদি খুব সাম্প্রতিক কলেজে পড়ছি, ইউনিভার্সিটি পড়ছি, ব্যান্ড কালচার ভীষণভাবে আনন্দ করছি, রূপম ইসলামকে ধরি, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল।
নীল আকাশেও বেনি ভেজাল ভেসে বেড়ায়, চারিদিকে রং তো ভেসে বেড়ায়। আমাদেরকে আমাদের ভালো লাগার রংটি চিনে নিতে হবে। আজ কৃষ্ণচূড়ার আবির নিয়ে আকাশ খেলে ওড়ি, কেউ জানে না এ কোন কথা মনকে আমি বলি। সেখানেও বসন্তের রং লাল বা হলুদ, যা কিছু করতে পারে। আর কি বলা যায় রং নিয়ে? হিন্দি গানের প্রসঙ্গে আমি যাচ্ছি না, বেশ কিছু বাংলা গান হঠাৎ করেই আমার মনে পড়লো আর কি, রঙের সাথে যায়, তাই চেষ্টা করলাম যেভাবে হয়তো আরেকটু বলা যেত, আর কিছু স্কিপ করে নিলে বেশ কিছু বলা যেত। ধন্যবাদ সহ্য করার জন্য। না, সহ্য করার জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ সহ্য করা নয়, এই পুরো চলাটা কিন্তু আমারও শেখা, আমিও কিন্তু শিখছি। ভালো, এর সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কথা বলতে গিয়ে ভীষণ সুন্দর বলি বা ভীষণ আনন্দ বলি, কোনো পজিটিভ জিনিসের সঙ্গে ভীষণের কোনো যোগ নেই। এটা আমরা পাবলিক বলবে, রাস্তায় বেরোলে কানে শুনবো, কিন্তু আমরা যখন মাইক্রোফোনের সামনে বলবো তখন আমরা খুব সুন্দর, বড্ড সুন্দর, অত্যন্ত সুন্দর, সবকিছুর সঙ্গেই ভীষণ মানে হচ্ছে ভয়ানক সুন্দর কখনো হয় না, হয় মা খালি ভয়ানক সুন্দর, কিন্তু তার ক্ষেত্রে ব্যবহার করা যায়, বাইরে যায় না। এছাড়াও রং শব্দটাকে নিয়েও খেলা যেতে পারত। জীবনের রং মেলান্তি কত জায়গায় হয়, রং এই যে বিভিন্ন বর্ণ বিদ্বেষ, তাতেও রং রয়েছে। সেই বিভিন্ন রঙের মানে মানুষের প্রতি বিতৃষ্ণা দেখানো বা বৈপরীত্য সৃষ্টি করার কোনো অধিকার আমাদের কারণ নেই। আবার রং শব্দটাকে যদি আমি ইংরেজি শব্দে নিয়ে চলে যাই, রং রুট, আমার অনেকটা লম্বা পথ যদি খেলতে হয়, একটা শব্দের অনেকগুলো দিক দেখতে হবে, সেভাবেই খুঁজে বেড়াতে হবে। এরপর কার কাছে যাবো? তুমি চলে এসো, তুমি প্রশ্ন। তোমার বিষয় হোক দেখা, দেখা দেখা। ছোটবেলায় যখন একটা শিশু ছোট থেকে বড় হয়ে ওঠে, তখন তার দেখার মধ্যে অনেক ভাব থাকে। বিশেষ করে আমাদের পরিবেশ, আমাদের পরিবার এবং পরিবারের মানুষজনগুলোকে দেখেও সে কিন্তু শিক্ষা নিয়ে থাকে। শুধু পড়াশোনায় নয়, তার সাথে সাথে গান বাজনা, আবৃত্তি, নাটক, এছাড়াও আমাদের পড়াশোনার বাইরেও যে পরিবেশটা আছে সেখানেও কিছু কিছু আমরা নিয়ে থাকি। যেমন কেমনভাবে কার সাথে মিশবো বা কিভাবে মানুষের আরো কাছে যেতে পারবো। এছাড়াও এই দেখার মধ্যে আছে এক বিরল পার্থক্য। আমরা প্রতিটা মানুষই আমাদের দেখার পার্থক্যটা অনেকের কাছে কোনো একটা সাধারণ বিষয় অসাধারণ হয়ে ওঠে, আবার অনেকের কাছে ওই অসাধারণ বিষয়টাও কিছু নয়। তাই দেখার মধ্যে দিয়ে আছে আমাদের অনেক কিছু, তাই দেখতে হবে আমাদেরকে সেভাবে মন খুলে মন দিয়ে। আসলে আমরা এই যে দেখা শব্দটা বললাম, আমরা যাকে যে চোখে দেখি তার বিচারটা সেইভাবেই করি। আমরা যদি কাউকে মনে হয় যে ও খুব ভালো, আমরা শুরুটাই করি ভালো দিয়ে। আর যদি মনে হয় ওর সম্পর্কে কত গন্ডগোলের শুনেছি, গন্ডগোলের মানুষ, এই গন্ডগোলটা কিন্তু ওই তখন থেকেই লেগে গেল। দেখার চোখটা একদম দেখার চোখটাকে বদলাতে হয়। এই দেখার আমরা সবাই দেখি, কিন্তু আবার সবাই দেখি না, তাকিয়ে থাকি। তাকিয়ে থাকা আর দেখা কিন্তু এক নয়।
আমরা যখন একটা রাস্তার একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাই, আমরা সবাই দেখতে দেখতে যাই বলি, তো যদি সবাই দেখি তাহলে এই প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে গিয়ে যদি বলি নীতি দেখে এলে 10 জনই একই কথা বলবে, কিন্তু আমরা সবাই দেখি না। কোনো কোনো সময় তাকিয়ে থাকি, তাকিয়ে থাকাটা দেখা নয়, দেখা তখনই যেটা আমার মন ভেতরের মানে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি ওভারলুক করে বেরোচ্ছি, এরকম গুলো দেখা না। আবার একই রকম ভাবে দেখা যায় আমাদের পার্সপেক্টিভ যদি আমরা ভাবি, তাহলে পাখির চোখ আর মানুষের চোখ এক নয়। মানুষ গাছেরটা বড় আর দূরেরটা ছোট দেখে, পাখি দূরেরটা ছোট, দূরেরটা বড় এবং গাছেরটা ছোট দেখে। এই দেখার চোখটা পাখির ভিন্ন, একটু ছোটটাও আসতে পারে। ফলে বিষয়টাকে নিয়ে ছড়াতে হবে অনেক ব্যক্তি। কার কাছে যাবো এবারে? কে আসবে? কে আসবে? কে আসবে? নিজেরা হাত তুলে দেখি কে আসবে? কে আসবে? তুমি বলুন, বলেছো কি? বলেন, চলে এসো। তোমার বিষয় হোক আলো। আলো আমার আলো, আলো ভগবান। আলোর মাঝে আমরা রয়েছি। জন্মের পর পৃথিবীর আলো প্রতিটা শিশুরা দেখে, যাদের কাছে হয়তো সেই পৃথিবীকে দেখার সুযোগ থাকে না, আলোটা অনুভব হয়তো তারা করে, হয়তো তারা দেখতে পারে না। দৃশ্যের মাধ্যমে বা দেখার মাধ্যমে আলোকে অনুভব করা যায়, আবার মন দিয়েও অনুভব করা যায়। আলো মানে জীবনের কিছু পরিস্থিতিকেও বোঝায়। অন্ধকারে পৌঁছে গেলে আমরা আলো খুঁজি, আলোয় থাকলে আবার উৎফুল্লিত হয়ে যায়, তখন আবার অন্ধকারের চিন্তাটা আমাদের মাথা থেকে ছুটে যায়। আর অন্ধকারে আমরা আলো খুঁজি, কিন্তু আমরা সর্বদাই কিন্তু আলোর মধ্যেই থাকতে চাই। আবার অন্ধকার যদি না আসে তাহলে তো আলোর যে মাহাত্ম্য সেটা আমরা বুঝতে পারবো না। যেমন একটি অন্ধ মানুষের কাছে আলো কি সেটা বোঝাটা মুশকিল। আবার যখন কোনো মানুষ অন্ধকারে পৌঁছে যায়, তারা আলোর সন্ধানে আত্মঘাতী থাকে। তাই আলো বিষয়টা বা আলো ব্যাপারটা আমাদের বোঝাটা সত্যি, আলো বিষয়টা বা আলো ব্যাপারটা বোঝাটা আমাদের কাছে সত্যি প্রায় বলতে গেলে পরিষ্কার নয়। আসলে একজন মানুষ যখন জন্মায় তখন সে প্রথম আলো যেরকম দেখে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যায়। আর এতদিনে বেড়ে ওঠার সময়টার যে অ্যাটমসফিয়ার, বাইরের প্রকৃতির যে অ্যাটমসফিয়ার, এগুলো সমান নয়। সেই আলোটা পায় অনেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে। আমরা প্রত্যেকেই জীবনে আলো যে সন্ধান করি তার জন্য লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় আলো। এই লড়াই কিন্তু আমাদের থামে না, লড়াই চলে। এবং অন্ধকার আমরা যে কোনো ক্ষেত্রে যখন কোনো কিছু শুরু করি, নতুন করে শুরু করি, আমরা অন্ধকার থেকে বলি ওটাকে যে আমরা এখনো পর্যন্ত খুব অন্ধকারে আছি, বুঝতে পারছি না কি বলবো, পরে বলছি আর কদিন যা বুঝতে পারি একটু। এই যে বুঝতে না পারাটাও কিন্তু অন্ধকার, বোধের অন্ধকার। সেই আধার কাটিয়ে আলোয় পৌঁছানো, এটা আমাদের প্রত্যেক দিনের জার্নি। প্রত্যেকটা সকাল একটা সকালের থেকে আলাদা।
আজকের সকাল আর আগামীকালের সকাল, সূর্য উঠবে একটু এদিক ওদিক, সূর্যই উঠবে, যে সকালটা অন্যরকম হবে, অন্য রোদনা নিয়ে আসবে। এই প্রত্যেকটা আলো ভিন্ন মাত্রা যোগ করে আমাদের জীবনে, ঠিক আছে? আসলে এই বলানোর কারণটা হচ্ছে যে আমরা একটা শব্দকে নিয়ে কিভাবে দেখব বলার সময়, আমরা সেই শব্দগুলোকে কত দিক দিয়ে দেখতে পারি এবং সেই বিভিন্ন দিক আমাদেরকে কোন পথ আমাদেরকে দেখাতে পারে, যেটা নিয়ে আমরা সময়টাকে শুধুমাত্র বক করা নয়। আমাদের একটা কথা শুনতে হয় যে আর যেটা অকারণ বাজে বক, শুনি তো, তোমরাও শুনেছ, রেডিওর সামনে বাজে বক আর শুনতে ইচ্ছে করে না, বাজে বক বকবকটা থাকবে কিছু বকবক জীবনের বোধ থেকে প্রত্যেকদিন। কেন? আবার কেউ যদি পড়া মুখস্থ করে একদম থিসিসটা লিখে বসে, সেটাও কেউ শুনবে না। কারণ পড়াশোনা, পরীক্ষা দেওয়ার যে লড়াইটা, সেই লড়াইটা অন্য লড়াই, সেটা সবাই খুব সুখের সঙ্গে করেন না, কেউ সুখের সঙ্গে করেন না। ফলত গল্পের ছলে, খেলার ছলে যেটা আমি জানতে পারবো প্রত্যেক জীবনের, আমরা যখন কোন একটা চরিত্রকে দেখি নাটকে বা ফিল্মে, যখন মনে হয় বা কি ভালো করেছে, একই গল্পে বা একই কোনো চরিত্র, ধরে একটা বেকার ছেলের চরিত্র, চারপাশে প্রচুর বেকার ছেলে আছে, তুমি দেখেছো, আমি দেখেছি, ও দেখেছি, প্রত্যেকে দেখেছি, কিন্তু একজন ফিল্ম মেকার যখন বেকার একটি ছেলের চরিত্রকে আঁকছেন তার ফিল্মে, তিনি একটা বৈশিষ্ট্য দিচ্ছেন তার। এবারে চারজন পরিচালক চারজন বেকার ছেলের চরিত্র আঁকলো, কিন্তু তার মধ্যে একটি চরিত্র মানুষকে ছুঁয়ে গেল। কেন গেল ছুঁয়ে? দেখা যায় দেখবে প্রত্যেকটা চরিত্র মানুষের কাছে বেকার ছেলে বললেই বা বেকার চরিত্র বললেই তার যে প্রোফাইলটা থাকে, সেই প্রোফাইলটার সঙ্গে ম্যাচ করে গেছে। অর্থাৎ আমার চেনা বেকার, তোমার চেনা বেকার, ওর চেনা বেকার বা ওর চেনা বেকার কোথাও মিলেমিশে এক হয়ে গেছে, যে কারণে ওই চরিত্রটা সফল চরিত্র হিসেবে পরিগণিত হয়েছে। ফলত আমাদেরকে এই জায়গাগুলোকে খুঁজতে হবে, তবেই কিন্তু আমরা একজন রবার্ট আর্চে হয়ে ওঠার জন্য প্রস্তুতিটা নিতে পারবো। শব্দ নিয়ে খেলো এভাবে ইন্টারভিউ দেওয়া প্রসঙ্গে যেটা বলা, আজকে যারা যারা এখানে বললে তাদের মধ্যেই তোমরা প্রত্যেকে একজন বলেছো, বাকি তোমরা সবাই শ্রোতা হিসেবে ছিল। শ্রোতা হিসেবে কারোর কারোর বলা তোমাদের বেশি ভালো লেগেছে, মনে হয়েছে বেশ সাবলীল বা বেশ কনফিডেন্স আছে, তো বলে যাচ্ছে সুন্দর করে সাজিয়ে। আবার কেউ কেউ এসে ভয় ভাবে গেছে, সে বলতে পারবে না আমাকে নয়, কিন্তু ভয় পেয়ে গেছে এতগুলো কালো মাথার সামনে। যেমন সবাই তো আর বিতর্কে আসেন না, মাইক্রোফোনের সামনে সোজা দেখা সত্যি মিথ্যে সব বলে যাবে, আসে না। ফলত সে ভয়টা প্রত্যেকের কাজ করে, এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। আর মনে করতে হবে আমি সামনের লোকজনকে গল্প বলছি, কোনো তত্ত্ব কথা শেখাচ্ছি এমনটা নয়, আমি কত জানি তা দেখাচ্ছি তা নয়, আমি গল্প শোনাচ্ছি। এই গল্পটা শোনাতে বসে গল্প এবং গান এই নিয়ে সময় কাটাচ্ছি। এর মধ্যে মধ্যে কোনো কোনো বিষয় কি ভারী বিষয় ছোবে না, কোনো কোনো সময় হ্যাঁ ছোবে। এই যে রং বলতে গিয়ে বললাম, বর্ণ, এই খুব সহজ বিষয়, খুব সেন্সিটিভ ইস্যু, একটু এদিক ওদিক কিছু হলে রায়ট লেগে যাবে। ফলত আমি সেখানে ঠিক কতটুকুনি বলতে পারি এবং কিভাবে বলতে পারি, এটা আমাকে জানতে হবে। আবার এটা সমর্থনও করা যায় না, এই যে বর্ণবিদ্বেষ, সেটা কিন্তু সমর্থন করা যায় না। একজন যদি আমি বলি আজকে ধরো কালো, একটা বিষয় হলো বললাম কালো, কালো কালো মেয়ে নিয়ে হতে পারে খুব কমন বিষয়। কালো সাদা কালো ছবি হতে পারে, যে ছবি হারিয়ে গেছে, কিন্তু সেই ছবির মাহাত্ম অনেক নবীন ছবির থেকে অনেক বেশি, এটা হতে পারে। আবার কালো মানে কালি হতে পারে, কালি মানে পেনের কালিও হতে পারে, সেটাও কালো। আবার কালী দেবতাও হতে পারে। তো এই যে ছড়িয়ে নেওয়া বিষয়টাকে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে দেখা, এইটা জরুরি। আর বলাটার সময় কনফিডেন্স নিয়ে বলা, প্রস্তুতি নেওয়ার জন্য বেসিক্যালি প্রত্যেক দিন যা ঘটছে মাথায় রেখো যে একজন আরজে কিন্তু শুধুমাত্র গল্প আর গান
বসে না, সে একটা রেডিওকে নিয়ে যায়, ক্যারি করে। সমাজ যে রাস্তায় হাঁটছে তুমি তার থেকে বিচ্ছিন্ন নও, ফলে সমাজের পথকে তুমি তোমার প্যাকেজে যেভাবে সাজাতে পারবে সেভাবে সাজিয়ে পুণ্ডলিকের মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে। প্যালেটটা তোমার হাতে, তুমি কোন রং দেবে তুমি সেটা ডিসাইড করবে, কেমন? কিন্তু সেই রংটা যেন প্রত্যেকের কমন ইন্টারেস্টের জায়গাকে টাচ করে, তবে তুমি সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবে, মানে ম্যাক্সিমাম মানুষের কাছে। সেটা একটা ইন্টারভিউ করে দেখা হয়। যখন কোনো অডিশন নেওয়া হয়, কোনো একজনের গলা, উচ্চারণ অনেকেই আজকে এখানে যারা আছে অনেকেই স্বরে একটু সমস্যা কারো কারোর আছে সামান্য। আবৃত্তি শব্দটা আবৃত্তি, বৃত্তি আবৃত্তি, হ্যাঁ কেমন? অমৃত, অমৃত বলে কোনো শব্দ নেই, অমৃত। আবৃত্তি শুধু বৃত্তির সঙ্গে আ যোগ করা, মৃতর সঙ্গে অমৃত যোগ করা। তো আমরা এই ভুল উচ্চারণগুলো করি, ছোট ছোট হলেও ভুল উচ্চারণ, এগুলোকে অ্যাভয়েড করা দরকার। আর তার সঙ্গে পড়ার দরকার, পড়তে হবে অনেক। সব পড়াগুলোই কাজে লাগবে, রেডিও জকি হওয়ার জন্য লাগবে এমনটা নয়, কিন্তু তার কোনো কোনো ছোট্ট একটা অংশ কাজে লাগবে ভবিষ্যতে কোনো সময়। বা অনেক পড়লে ভোকাবুলারি বাড়ে, বাংলার শব্দের ভান্ডারটা বাড়বে পড়তে পড়তে, সেটা খুব জরুরি একজন সফল আর্চে হওয়ার জন্য। কারণ তার শব্দ খোঁজার কিন্তু সময় নেই, সময়টা কিন্তু সেকেন্ড দিয়ে মাপা হয় না, বর্ষা দিয়ে মাপা হয়। একজন আর্চের সময় বা একজন টেলিভিশন অ্যাক্টরের সময় কিন্তু পয়সা দিয়ে মাপা হয়। ওই 10 সেকেন্ড মানে কিন্তু একটা বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন মানে কিন্তু অনেক হাজার টাকা। তুমি 10টা সেকেন্ড নষ্ট করছো মানে তুমি কত হাজার টাকা নষ্ট করে ফেলবে। ফলত সেইটা মাথায় রাখতে হবে। যে প্রসঙ্গ নিয়ে কথা বলার ছিল, মিউজিক, খুব সহজে কিছু বলে যায়। যেমন ধরো আমাদের বিভিন্ন অনুষ্ঠান বা উদযাপন, আমাদের উৎসব আছে, 15ই আগস্ট, আমরা কি মিউজিক ব্যবহার করি? আমরা জানি দেশাত্মবোধক, সেটা কিসে ব্যবহার করবো? কথার পেছনে কখনো না তালবাদ্য দেবে না, কথাকে বারবার ধাক্কা দেবে, ক্ষতি করে কথা। কোন ইনস্ট্রুমেন্ট খুব আস্তে বাজে ফিলার, তার সত্ত্বেও তবলা বা তালবাদ্য কখনো দেবে। আবার তালবাদ্য দেওয়া যায় কখন? যে শব্দটার মধ্যে ওজন বেশি আছে। যদি আমরা ছোটনাগপুর অঞ্চলের কোনো টেকনিকে কোনো কাজ করি, বা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তখন ধামসা মাদল ব্যবহার হতে পারে। ধামসার আওয়াজ কখনো হালকা নয়, মহিষের চামড়া দিয়ে তৈরি হয় ধামসা, ভারী শব্দ, ওটা টেনশন তৈরি করে। ভেবে দেখো, তুমি একটা কথা বলছো আর পেছনে শুধু এই শব্দ বের হচ্ছে, একটা টেনশন ক্রিয়েট করছে। আবার এটাই যখন পথের পাঁচালীতে ভুল বললাম, হীরক রাজার দেশে ঢাকের উপর যখন জলের ফোঁটাটা পড়ে, সেটা একটা অন্য চেতনা সৃষ্টি করে। মিউজিকটাকে প্রত্যেক দিনের পথ চলার শব্দের সঙ্গে ভাব। সকালবেলার মোড়ে আমি কখনো জোরালো চড়া মিউজিক শুনতে ভালোবাসি না, যখন আমি বাসি না দর্শক বা শ্রোতাও আসবে। বেলার দিকে চড়া মিউজিক হলে অসুবিধা নেই, কিন্তু রাত্রের দিকে আবার গ্র্যাজুয়ালি কমতে হয়, একটু ঘনত্বের দিকে যেতে হয়, ভারী, গম্ভীর, গাম্ভীর্য। ভাবতে পারি রাত্রিবেলা কেন মানুষ তখন তো ঘুমোবে আস্তে আস্তে, তার তো ঘুমানোর সময়, তাকে তো জাগিয়ে রাখাটা আমার কর্তব্য না, তাকে ঘুম পাড়ানোটা আমার কর্তব্য, সুস্থ জীবন দেওয়াটা কর্তব্য। সে বেঁচে থাকলে আমার শ্রোতা হয়ে বাঁচবে, ঠিক আছে? ফলে সেখানে একটা ভারী শব্দ, রাগের ক্ষেত্রে মানকোষ যেরকম আছে সেরকম ভাবে ধরো মৃগু মল্লার আছে, মিয়া মল্লার আছে, এই রাগগুলো আছে। তোমরা কি রাগগুলো নোট করতে চাও? কিছু রাগের নাম আমি জাস্ট আসার সময় কিছু রাগ নোট করছিলাম। সকালবেলার জন্য ভৈরব, আহির ভৈরব,
নাথ ভৈরব, ভৈরব, আহির ভৈরব, নাথ ভৈরব, টরি, টরি, হ্যাঁ, টয়কার ডয় রশ্মি দিয়ে দেখে আসলে ডয় শূন্য ডয়ের মতন উচ্চারণ হয়, টরি। হ্যাঁ, টয়কার ডয় রশ্মি টরি, টরি। এই টরিরও ভাগ আছে, বিলাসখানি টরির নাম শুনেছেন নিশ্চয়ই, এর আগে বিলাসখানি টরি, বিলাসখানি, বয়বস্বী দয়াকার দন্তেশ্বর, দয়াকার দন্তের নয় রশ্মি, দয়কার নয় রশ্মি, বিলাসখানি টরি, বিলাসখানি দয়াকার নয় রশ্মি। রামকেলি, রামকেলি, রাম অয়কার নয় রশ্মি, কেলি, গুণ কেলি, রামের জায়গায় শুধু গুণ, গুণ কেলি, গুণ বয়রস্য মুখের নাম, গুণ, গুণ কেলি, অয়কার নয় রশ্মি, কেলি, গুণ কেলি। বিভাস, জৌনপুরি, দুর্গের জয় ওকার দন্তের নাম ভয়বস্যু রয় দীর্ঘই, জৌনপুরি। বিলাবল, বিলাবল, বয়রস্বী দয়াকার বল, কিন্তু উচ্চারণটা হচ্ছে ও, পরের উচ্চারণটা বিলাবল, পেট কাটা ব যেটা হিন্দিতে, বিলাবল, বল। আল হাইয়া বিলাবল, আচ্ছা একটা আল হাইয়া বিলাবল, আল হাইয়া, আ ল হা রস্বই অন্তস্থ ইয়া আকার, আল হাইয়া বিলাবল। আশাবলী, ভৈরবী। মোটামুটি এগুলো হচ্ছে সকালের রাত। দুপুর বা বিকেলের সময় যে রাতগুলো ব্যবহার করা যায় তার মধ্যে আছে বৃন্দাবনী সারং, বৃন্দাবনী সারং, শুদ্ধ সারং, শুদ্ধ সারং, মুলতানি, ভূপালী, ভীম কলাশী বা ভীম কলশ্রী দুটোই বলা হয়। ভীম কলাশী বা ভীম কলশ্রী। পটদ্বীপ, প ট দয় দীর্ঘই প, পটদ্বীপ। বারওয়া, বারওয়া, বয়াকার র ও অন্তস্থ ইয়া আকার, বারওয়া। মারওয়া, বয়ের জায়গায় শুধু ম। উড়িয়া, 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 বয়স উড়িয়া। শ্রী, শ্রী, লক্ষ্মী, লক্ষ্মী, শ্রী তালবস্যের আকার দীর্ঘই, শ্রী। উড়িয়া। মধুবন্তী, মধুবন্তী। উড়িয়া ধনশ্রী, উড়িয়া ধনশ্রী, ধ বন্তের নাম তালবস্যের আকার দীর্ঘই, ধনশ্রী। এগুলো মোটামুটি বিকেল আর দুপুরের সময় বাজানোর রাত, এগুলো ফিলার হিসেবে ব্যবহার করা যেতে পারে। সন্ধে বা রাতে ব্যবহার হয় যে রাতগুলো তার মধ্যে রয়েছে ইমন, ইংলিশে সার্চ করলে ওয়াই দিয়ে পাওয়া যায়, ওয়াই এ এম এ এন, ইয়ামান। ইমন, শ্যাম কল্যাণ, শ্যাম কল্যাণ। বিভাগ, হ্যাঁ, বিভাগ। কামক, বয়াকার ময়কার দ, কামক।
কয়াকার ময়কার দ কাম বাগেশ্রী বাগেশ্রী and রাগেশ্রী জয় জয়ন্তী দরবারি কানাডা দরবারি কানাডা মিয়া মাল্লার মেঘো মাল্লার মালকোষ দেশ দেশ রাগ দেশ মোটামুটি এই রাগ এছাড়াও অনেক রাগ আছে যেগুলো কমন যেখানে এগুলো পাওয়া যায় ফিলার ব্যবহার করার জন্য প্রোগ্রামটার টাইম মাথায় রাখা দরকার হয় প্রথমত দ্বিতীয়ত প্রোগ্রামটার মুড সেটা কি ফোক ট্র্যাডিশনাল সেক্ষেত্রে ফোক ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট সেই অঞ্চল যে অঞ্চলের প্রোগ্রাম তুমি করছো বা যে অঞ্চলের কথা তুমি বলছো সেই অঞ্চলের কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয় না না আর্চে নিজে ব্যবহার করে তো সেই কারণে এটা জানতে হবে যে কোন অঞ্চলের ইনস্ট্রুমেন্ট কোনটা হয় যেমন বললাম যে ছোটনাগপুর অঞ্চল মানে ধামসা ছোটনাগপুরের আমাদের পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলে বীরভূমে চলে আসছে কিন্তু মাদল তো ওই বেল্টের ধামসা মাদলটা চলে ওই কারণে এবং অদ্ভুত যোগ ভালো ধামসা তোমার টিনের পাত দিয়ে লোহার পাত দিয়ে তৈরি হয় উপরে মহিষের চামড়া ধামসা বাজানো হয় কিন্তু পলাশ গাছের কাঠ দিয়ে পলাশের ডাল দিয়ে এই পলাশ বীরভূমের সব থেকে বেশি পলাশ ফুলের প্রাচুর্য পুরুলিয়া বলছি বীরভূমে বেশি পুরুলিয়া ওই বেলটাতে ছোটনাগপুর অঞ্চলের বেলটা হ্যাঁ ওইখানে এবং ওই অঞ্চলেরই যেহেতু বাজরা সেখানে ওই পলাশের কাঠ ব্যবহার করা হয় লাঠিটাকে এরকম কোন অঞ্চলের বাদ্যযন্ত্র কোনটা বা কোন অঞ্চলে ধরা যাক আমি আজকে দক্ষিণেশ্বর বা হুগলি প্রসঙ্গে কোনো কথা বলছি আমি শুধু ঘন্টা ধরে নিতে পারি কিছু হালকা হ্যাঁ খুব সামান্য আস্তে বাজবে কথার ভাগে ভাগে বাজবে অসুবিধা নেই আবার আরতির যে শব্দ সেখানে ঘন্টাটা কম থাকে সেটা ব্যবহার করতে হবে নবদ্বীপে কোনো কথা বলতে গেলে বাঁশির ব্যবহার করতে হবে বৃন্দাবনের ক্ষেত্রেও তাই করতে হবে আবার যে যে জায়গাগুলো ধরো কোনো একটা রাজপ্রাসাদ ছিল বা জমিদারি ছিল রাজত্ব সেখানে একটু ওজনদারি ব্যবহার দরকার হালকা ফুলকা কিছু নয় সেখানে শরৎ বা শেখার সারেঙ্গিটা হচ্ছে রাজস্থান দরবারি জায়গায় সারেঙ্গি আছে কিন্তু সেটা নির্দিষ্ট কিছু জায়গায় কিছু জায়গাকে রিপ্রেজেন্ট করে সারেঙ্গি বলে রাজস্থান রিপ্রেজেন্ট করতে কিন্তু হ্যাঁ কিন্তু তুমি যদি অন্য উত্তরপ্রদেশ হয় তুমি সেখানে সারেঙ্গি ব্যবহার করলে তোমার ওটা কখনোই ম্যাচ করবে ফলে তার ভৌগোলিক অবস্থান তোমাকে ভাবতে হবে যে জায়গাটাকে নিয়ে কাজ করতে সেই জায়গাটা কোথায় এবং সর্বোপরি নিজের কানকে বিশ্বাস করা কান দিয়ে দেখতে হবে ওই মিউজিকটা বাজিয়ে আমি কি চোখটা বন্ধ করে শুনছি যখন আমার মনে হচ্ছে আমি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে কি তবেই সেই মিউজিকটা ব্যবহার হবে সহজ দুর্গাপুজোর ক্ষেত্রে ঢাকের আওয়াজ এগুলো কমন বিষয় কিন্তু যেগুলো যে কোনো একটা সিচুয়েশন বলো সেখানে মিউজিক কি হতে পারে সেই নিয়ে আলোচনা হয় কারোর মধ্যে কোনো প্রশ্ন কোনো মিউজিক সিচুয়েশন নিয়ে কোনো একটা প্রোগ্রামের সিচুয়েশন যেখানে হ্যাঁ সারেঙ্গি ব্যবহার হতে পারে শোক সংবাদের বেহালার ব্যবহার হতে পারে ওই ইসরাত সারেঙ্গি
একই মোটামুটি একই খুব সামান্য দিক। তারবাসীর ব্যবহার হতে পারে খুব তীব্রতার ক্ষেত্রে। যখন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েক হাজার মানুষ মারা গেছেন, তুমি সেই অনুষ্ঠানটাকে শুরু করছো, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি অনুষ্ঠানের শুরু আর শেষ নিয়ে বারবার কথা বলছি, তার কারণটা কিন্তু একটাই, প্রোগ্রাম হোক আর নিউজ হোক, যেটাই হোক, টেলিভিশন হোক বা রেডিও হোক, শুরু আর শেষটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যখন নিউজ আমরা দেখি, শুরুতে হেডলাইন, কি করে হেডলাইন্সটা? আগের একটা নিউজ, একটা স্টোরি, একটা গল্প বলা হলো, তারপর সেখান থেকে এই যে একটা ব্রেক করে দিয়ে যাচ্ছে, আমাকে হঠাৎ করে আমি হয়তো ঝিমিয়ে পড়েছিলাম, শুনতে শুনতে ক্লান্ত হয়ে আবার জেগে উঠলাম, আমার অ্যাটেনশন ড্রপ হচ্ছে। ধরা যাক আমি একটা কোনো এমন সিচুয়েশনের ছবি আঁকছি যেখানে একটি মেয়েকে কুপিয়ে মারা হয়েছে, আমি হয়তো সেই কথাটা বলার মাঝে আমি শঙ্খ ঘোষের যমুনাবতী কবিতাটাকে ব্যবহার করব। আমি সেখানে শুরুর সময় আমি তারবাসীর তীব্রতা দিতে পারি, যে যন্ত্রণা আমাকে পুড়ে খাচ্ছে। এই ধরনের নিউজ তো বেতারে ব্যবহার করা যায় না। না, আমি বলতে চাইছি যায় না বলে কোনো কথা নেই, হয় না, হয়। আমি যদি কোনো আজকে তোমার বিষয় হয় নারী দিবস এবং তোমার ভাবটা করে বঞ্চনা, অত্যাচার, তুমি কি করবে? তুমি প্রসঙ্গগুলো আনবে না, বলবে না আমি এটা বলবো না, তো হবে না, তোমাকে সেটা বলতে হবে। তুমি প্রেজেন্ট করার সময় হয়তো তার তীব্রতাটাকে কমাবে কোনো জায়গায়, তোমার কাব্যমানতা সেখানে হয়তো উত্তর দেবে, যে কারণে বললাম যমুনাবতী সরস্বতী। কিন্তু এই বিষয়টা কেন আসবে? মিডিয়া শুধুমাত্র বিনোদন আর আনন্দ দেওয়ার জন্য নয়, মিডিয়া মানুষকে শেখানোর জন্য, চোখ তুলে দেওয়ার জন্য। ফলে সেখানে আমি তারবাসী দিয়ে শুরু করতে পারি, ওটা মানুষকে একটা আনন্দ সবার আগে আমার অনুষ্ঠানটা শোনার দিকে। এবার হয়তো আমি এসরাজ বা ভায়োলিনের এই কান্নাটাকে রাখতে পারি, অথবা আমি প্রতিবাদী কোনো চরিত্রের ক্ষেত্রে যদি এমনই কোনো গল্প পাই যেখানে একটা অত্যাচারের পরে সে ঘুরে দাঁড়িয়েছে, সেখানে আমি ধ্বংসার এই তীব্রতা রাখতে পারি, এটা প্রতিবাদ কেন পুঞ্জীভূত হচ্ছে, এটা যন্ত্রণা, প্রতিবাদটা পুঞ্জীভূত হচ্ছে, এটা ব্লাস্ট করে কেটে বেরোবে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর জন্য আমি মিউজিকটা কিভাবে ব্যবহার করতে পারি। আসলে সবার আগে যেটা বলবো, শেষ কথা সবার আগে না, সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আরজে হওয়ার জন্য বা মিডিয়ায় কাজ করার জন্য প্রথম দেখার চোখটাকে তৈরি করো, পর্যবেক্ষণ বাড়াও, 1। 2, পড়া বাড়াও, যে কোনো বিষয়, ইনক্লুডিং ঠোঙা পড়ো যদি বই না থাকে। ঠোঙার মধ্যেও কোনো কোনো বিষয় থাকে যে বিষয়গুলো আমাদের চোখ এগিয়ে যায়, কিন্তু ছোট্ট কোনো বিষয়, সেটাও তোমার একটা প্রোগ্রামের বিষয় হয়ে যেতে পারে, একটু অফবিট ভাবনার একটা অনুষ্ঠান হতে পারে যা মানুষকে ছুঁয়ে যাবে। তৃতীয়ত, অনুষ্ঠান দেখো, শোনো, কারণ অনুষ্ঠান দেখা এবং শোনা কান আর চোখ তৈরি করে। কান দিয়ে দেখতে গেলে আমাকে দেখতে হবে যে কোন দেখাটাকে, ধরা যাক যে কথাটা একটু আমি উদাহরণ দেওয়ার সময় বলছিলাম যে একটি বেকার ছেলের চরিত্র আঁকার সময় 5 জনের কাছে পছন্দসই হয়ে উঠলো একজন কোনো পরিচালক, কিন্তু বাকি 4 জন সে তালিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি কি ভুল করেছিলেন? না, তিনি ভুল করেননি, কিন্তু মাস তাকে অ্যাকসেপ্ট করেনি। তাহলে মাসের কাছে পৌঁছতে গেলে তুমি একজন মাসের রিপ্রেজেন্টেটিভ হয়ে যখন তুমি কোনো অনুষ্ঠানে কোনো একটা ফিলার তুমি চলছে দেখতে পাচ্ছ, কারণ তার সঙ্গে মিলেমিশে যাচ্ছে কোথাও, তখন তুমি বুঝতে পারবে যে এটা আমার দেখাটা বাস্তব, আমি এই জায়গাটাকে দেখাতে পারি আমি। মানে এক একজনের বাজনা আমরা শুনতাম যে মালকোষ রাগে রাতের ঘনত্ব বেড়ে যেত, বা বৃষ্টির মিয়ামল্লার বাজানোর সময় বৃষ্টি এসে গেল, বা গাওয়ার সময় এমন গল্প আমরা শুনেছি। এগুলো হয়তো কাহিনী,
এগুলো হয়তো সত্যি নয় বা হয়তো সত্যি, কিন্তু তারা তো সত্যি সেভাবে গাইতে পারতেন, তাই তো মানুষ সেটা বারবার বলছেন, নাহলে ভুলে যেতে লোকের ঢপ দিচ্ছে তার প্রচুর কারণ। বিদ্যাসাগর সাঁতার কেটে পার হয়েছিলেন মায়ের ডাকে, এটা গল্প হয়ে গেছে, এটা সত্যি নয়। এটা একজন লিখেছিলেন আর অন্য আরেকজন জীবনীকার তিনি অন্য কথা লিখে দিয়েছেন, এটা সত্যি নয় সেটা বলে দিয়েছেন, দামোদর পেট্রোলটা সহজ নয়। কিন্তু ওটা বোঝানো তখন দরকার ছিল যে মাকে কত ভালোবাসতেন বিদ্যাসাগর, ঠিক আছে? কিন্তু যদিও শোনা যায় ইতিহাস ঘাটে বিদ্যাসাগর তার স্ত্রীকে মোটেও খুব একটা সুখে রাখেন, যেন এত মাতৃপ্রেম তার পত্নী প্রেম হলো না। এটা অন্য বিষয়, সেটা একটা বড় অংশ। তো বিষয়টা হচ্ছে যে দেখার চোখ, পড়া এবং প্রচুর পরিমাণে অনুষ্ঠান দেখা এবং শোনা। ইউটিউব তোমাদের হাতে এসে গেছে, ইউটিউবটাকে পজিটিভ ভাবে কাজে লাগাও, কেমন? আর চতুর্থত হচ্ছে কনফিডেন্স বাড়ানো। কনফিডেন্স তখনই বাড়বে যখন পড়বে বেশি, যখন জানবে বেশি, যখন মনে করবে যে কোনো বিষয় নিয়ে আমি অন্তত 10টা মিনিট কথা বলতে পারি, তখন থেকে কনফিডেন্সটা একটু বাড়বে। তারপর যত দিন যাবে, যত পড়া বাড়বে, দেখবে তার সঙ্গে সঙ্গে রসদ যোগ হচ্ছে, পালক যোগ হচ্ছে, তখন পালকে একটা বড়সড় ময়ূর হয়ে উঠবে। তার আগে দরকার কনফিডেন্স বাড়ানো। যারা যারা এখানে কথা বলতে এসে কিছু এই বুঝে না পেয়ে চলে গেলে তাদেরকে বলছি, এটা একটা ছোট্ট পরিসর নিজের ঘরের মতো, এখানে যা খুশি বলতে পারে, বরং যা খুশি বললে আমার অনেক কিছু বলার পথ তৈরি হতো, হয়তো আমি আরো অনেক কিছু বলতাম। সেই যা খুশিটা কেউ বললে না বলে ওটা একটা পরিষ্কৃত ভাবনা রেখে দিতে না থাক, আমি আর কথা বলবো, ফলত আমারও অনেক কিছু হয়তো বলা হলো, ঠিক আছে? সেই খোলা মনে কথা বলো আর দেখাটাকে বলো, দেখার চোখটাকে তৈরি করো, বিবেচনা করার মস্তিষ্ক তৈরি করো, ঠিক আর ভুল কোনটা, কোনোটাই নিশ্চিতভাবে 100% ঠিক নয়, আবার কোনোটাই 100% ভুল নয়। ফলে এই মাঝখান দিয়ে হাঁটতে গেলে তুমি কোন পথে হাঁটবে এবং কেন হাঁটবে, শুধু হাঁটা নয়, কেন হাঁটবে সেটা খুব জরুরি। এই কেনটার উত্তরটা যখন নিজের কাছে ক্লিয়ার হবে, তখন নিজের হাঁটাটাও ক্লিয়ার হবে। না হলে কিন্তু সবসময় আমাদের পা ফেলবো কি না থাক, দুপা পিছিয়ে দেখি না, এক পায়ে গই, বরং দুপা পিছনে বেশি পিছিয়ে যাবে। এই করতে গেলে কনফিউশন থাকলে কনফিডেন্স কোনোদিন আসবে না, ঠিক আছে? আমাদের কি সময় শেষ হয়ে গেছে? ওকে, তো সেই কারণে আচ্ছা, কারোর কোনো প্রশ্ন দিনের শেষে থাকলে বলো। বলা খুব মুশকিল, তার মাসে কি ইনস্ট্রুমেন্ট, তার মাসে আচ্ছা, তোমাকে আরেকটা ইনস্ট্রুমেন্টের কথা বলি, তার সাউন্ডটা সেম। একটা ছোট্ট খেলনার মতন একটা ইনস্ট্রুমেন্ট আছে, লম্বা আর একটা লাগানো আর হাড়ির মতন লাগানো, মিঠো ইনস্ট্রুমেন্ট, তার শব্দটা এরকম। তার মাসে ব্যবহার করা হয়েছিল হরিহরের মৃত্যুর সময় সত্যজিৎ রায়ের ফিল্মে, ঠিক আছে? আর বলো, প্রশ্ন নেই কোনো? এতক্ষণ ভুলভাল বকে গেলাম কত কিছু। আচ্ছা, এক একজন যারা যারা কেউ বলনি হলুদ পোশাক পরা, একটু বলো প্লিজ, আজকে গোটা দিন থেকে তুমি কি আদৌ কিছু শিখতে পেরেছো? তারপরে
ছোট্ট টিপস দিয়ে দিই এটা এই প্রসঙ্গে, জানি না কি বলেছেন উনি শিখিয়েছেন। কিচ্ছু না, যে কোনো ক্ষেত্রে যখন কেউ খুব একটা ত্বরিত কথা বলে, যিনি কথা বলে, যিনি থামতে চান না, যাকে থামানো যায় না, প্রচুর কথা বলছেন, আমার সময় শেষ হয়ে আসছে আর হাতে 2 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে একাই ভোগের সময় কাটিয়ে দিয়েছে, আমি কথা বলতে পারছি না, ঢুকতেও পারছি না, থামাতেও পারছি না। শুধু হঠাৎ করে একটা শব্দের দমন করা যায়, একটা কথা, এই একটা কথা যেই মুহূর্তে বলবে তিনি 1 সেকেন্ড হলেও থেমে যাবে, থমকে যাবে, ওই ফাঁক দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আর বলো। ইন্টারভিউ নেওয়ার সময় কখনো, যদি টেলিভিশনের ক্ষেত্রে হয়, ইন্টারভিউ নেওয়ার সময় কখনো গেস্টের মুখের সামনে হাত নাড়িয়ে থামাতে নেই। হাতটা তোলার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, আমার সঙ্গে তার আড়ি সাইডটা সমান জায়গায়, আমি এখানে থামাতে পারবো না, এটা উদ্ধত্ত। 1 মিনিট একটা কথা বলছি, এই ছোট্ট একটা আমি একটা কথা বলছি, একটা কথা বলছি, একটা কথা বলতে চাই নয়, আবার ফিরছি, কিছু দরকার নেই, কথা বাড়ানো মানে তাকে কথা বলতে যাওয়ার স্কোপ দিচ্ছ, আবার ফিরছি, এই আবারটা যে দমকের সঙ্গে আবার বলছো, তিনি ঢুকে যাচ্ছে, এই ফিরছিটা ওখান দিয়ে ঢুকে তুমি কথা ধরে না, আর থাম দিও না, থাম দিলে দিয়ে ঢুকে যাবে না, যার কথা বলার স্বভাব। আর বলো। বেশ, আর কারোর কাছ থেকে জানি যে বলনি পিছনে, কিন্তু নামগুলো মনে রাখতে পারি না, মানুষের ক্ষমতা নেই। তোমার পিছনে যিনি রয়েছে, তোমার পিছনে, তোমাকেই বলছি, তোমার পিছনের ব্যাপারে তোমাকেই বলছি, তোমার তুমি না। কোনো প্রশ্ন আজকের দিন আমার বলার মধ্যে থেকে? আর যদি মনে হয় কোনো প্রশ্ন নেই, 1 লাইন ওকে নিয়ে ফিরছো কিছু? কোনো প্রশ্ন? আজকের প্রশ্ন নেই। আজকে যে আমার যে সেশন, আমি আগে তো জানি না অবশ্যই, সেখান থেকে তুমি কি কিচ্ছু পেলে তোমার অন্যরা শেখার জন্য আমার কাজে লাগবে ভবিষ্যতে? ঠিক আছে, তুমি যে গান জানো, তোমার কথা, তোমার কিছু নেই। হ্যাঁ না, সরি, না, হ্যাঁ তুমি বলো। কোনো প্রশ্ন প্রথমত? আর এই সেশনে কিছু কি পেয়েছো যেটা তোমার নিজের শেখার মনে হচ্ছে? কি সেটা? ওটা কেউই জানে না, আমি কতটা শেখাতে পারবো আমি কি জানি, আদৌ কিছু শেখাতে পারলাম কিনা। সমার্থক শব্দের একটা ডিকশনারি আছে, সমার্থক শব্দকোষ, বাংলা একাডেমির বই, তাতে একটা শব্দের অনেক রকম প্রতিশব্দ একই সঙ্গে আছে, সমার্থক শব্দকোষ। এটা তো, হ্যাঁ, সমার্থক শব্দকোষ, এটাকেও ব্যবহার করতে পারবো। প্রচুর, কয়েক হাজার রাগ আছে।
আর কেউ? কথা বলার সময় অনেক সময় মুখ থেকে সিটি বেরিয়ে যায়। হ্যাঁ, ওটা কিভাবে কন্ট্রোল করা যায়? সিটি বেরিয়ে যাবে সিটি কি ব্যাস কয়েকটা শব্দ। সিটির মতোই কিছুটা। আসলে যারা চকে স বলে, স বলে, স বলে, তাদের এই বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আমরা যেটা ভুল করি, অনেক ক্ষেত্রেই ভুল করি, সেটা হচ্ছে আমরা ক খ গ ঘ ম এই শব্দগুলোকে বাংলায় ব্যবহার করি না অনেক সময়। আমরা ফুল বলি, ফুল মানে বোকা।